Hello friends, welcome back to this channel. আপার প্রাইমারির আরেকটি ইংলিশ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আসন্ন ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে যে আপার প্রাইমারি পরীক্ষা হতে চলেছে, ইতিমধ্যেই তোমরা পড়া শুরু করে দিয়েছো, এই পরীক্ষার প্রিপারেশন তোমরা নিচ্ছ। সেই প্রিপারেশনকেই আরও বুস্ট আপ করার জন্য আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ নিয়ে আসছি তোমাদের জন্য। তোমরা আমাদের সাথে থাকবে এই আশা রেখেই। তো যেমনটা তোমরা জানো, আমাদের চ্যানেলে অলরেডি সায়েন্সের ক্লাস শুরু হয়ে গেছে। সায়েন্সের স্যার ক্লাস করাচ্ছেন এবং ক্লাসগুলো কন্টিনিউ চলবে। একইভাবে ইংলিশ সেকশনটা আমি দেখছি। এদিকে আপার প্রাইমারির সাথে সাথে পঞ্চায়েতের জন্য ইংলিশের ক্লাস আসছে, তোমরা চ্যানেলটি চেক করলে দেখতে পাবে। আর তোমাদের জন্য আরও কিছু পরিকল্পনা করছি আমরা। পরিকল্পনা বলতে নতুন অন্যান্য সাবজেক্টগুলোর ক্লাস, ঠিক আছে? খুব তাড়াতাড়ি তোমরা সেগুলোর আপডেট পাবে। তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত রয়েছো তারা নিশ্চয়ই আপডেটগুলো জানো। যদিও টেলিগ্রাম এখন কিছু দিনের জন্য বন্ধ রয়েছে, মূলত হোয়াটসঅ্যাপেই আমরা সমস্ত আমাদের যে আপডেটগুলো সেগুলো দিচ্ছি আপাতত। তো তোমরা মোটামুটি ক্লাসগুলো যারা করছো তারা জানো যে এই ক্লাসগুলো আমরা যেভাবে সাজিয়েছি, প্রত্যেকটি ক্লাসে যতগুলো প্রশ্ন থাকে সেগুলোর বিশ্লেষণ এগুলো কিন্তু আমরা করছি, যেখানে কনসেপ্টের সাথে সাথে আমরা তার গুরুত্ব কতটা প্রশ্নের সেটা কিন্তু আলোচনা করে থাকি। তো আজকে আমাদের এটা ক্লাস নাম্বার 5 আপার প্রাইমারি এবং প্রাইমারি সিরিজের, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এখানে প্রথম যে প্রশ্নটি আমাদের সামনে এসছে, দেখো এটা সিটেট থেকে একটি প্রশ্ন। 2018-তে সিটেটে প্রশ্নটি এসেছিল, যেখানে তোমার সিনোনিম চেয়েছে ক্যান্ডিডেট। সিনোনিম মানে আমরা জানি, সিনোনিম মানে হচ্ছে সমনাম, মানে একই অর্থ যার, ঠিক আছে? তাহলে ক্যান্ডিড শব্দটির সিনোনিম জানার আগে আমাকে জানতে হবে যে ক্যান্ডিড কথাটির মানে কি বা ক্যান্ডিড শব্দটির অর্থ কি, তাই না? ক্যান্ডিড মানে হচ্ছে অকপট বা সরল, ঠিক আছে? বা আমরা বলতে পারি সত্যবাদী, বা বলতে পারি অকপট। অকপট মানে হচ্ছে যে কোনো কথা বলার আগে আটকায় না, ভাবে না সেভাবে, ঠিক আছে? তাহলে এখানে যে অপশনসগুলো রয়েছে ডিসিটফুল, অনেস্ট, ক্লেভার, সিক্রেট, তাই তো? আচ্ছা, অনেস্ট মানে আমরা জানি মূলত অনেস্ট মানে কি? অনেস্ট মানে হচ্ছে সৎ। ক্লেভার মানেও আমরা জানি, ক্লেভার মানে হচ্ছে চালাক। এগুলো আমাদের জানার মধ্যে রয়েছে। সিক্রেট মানে আমরা জানি যে সিক্রেট কথার অর্থ হচ্ছে গোপন। আচ্ছা, এরপর ডিসিটফুল শব্দটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু তুমি যদি ভোকাবুলারি মোটামুটি পড়ো বা ক্লাস করো বা কোথাও দেখো, তুমি এই শব্দটি কিন্তু তোমার পরিচিত শব্দের মধ্যেই একটা হবে। ডিসিটফুল কথার অর্থ হচ্ছে যে প্রতারণাপূর্ণ বা প্রতারক, ঠিক আছে? প্রতারণাপূর্ণ, সেটাই হচ্ছে ডিসিটফুল, মানে ঠক বা শর্ট, ঠিক আছে? তাহলে আমাদের সত্যবাদীর সিনোনিম কি হবে? এখানে সত্যবাদীর সিনোনিম নিশ্চয়ই ডিসিটফুল হবে না, কারণ প্রতারণাপূর্ণ এটা কি হয়ে যাবে? এটা তোমার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হয়ে যাবে, তাই না? চালাক, চালাকটাও হবে না, এটার সাথে সেভাবে রিলেশন নেই ক্যান্ডিড ওয়ার্ডটা, গোপনের সাথেও নেই। তাহলে আমাদের পড়ে থাকছে কি? অপশন বি, অনেস্ট, তাই তো? দ্বিতীয় প্রশ্নে আমাদের প্রশ্নটি এসছিল আপার প্রাইমারি নয়, প্রাইমারি টেট 2014 থেকে পশ্চিমবঙ্গের। এখানে দেখো অ্যান্টোনিম চেয়েছে কোন শব্দের? পেসিমিস্ট। খুবই কমন একটি শব্দ, যার অর্থ হলো কি না, অর্থ হচ্ছে যে যিনি হতাশাবাদী, ঠিক আছে? হতাশাবাদী, পেসিমিস্ট বা হতাশাবাদী। তাহলে হতাশাবাদী শব্দটির বিপরীত শব্দ আমাদেরকে খুঁজতে হবে। প্রথমে আছে অপটিমিস্ট। অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী, তাই তো? তাহলে হতাশাবাদীর বিপরীত নিশ্চয়ই আশাবাদী, উত্তর আমাদের এটাই হবে। বাকি যে অপশনগুলো আছে সেগুলোর মানেগুলো আমাদের জানা প্রয়োজন। দ্বিতীয় অপশন আছে দেখো ফ্যাটালিস্ট। আচ্ছা, ফ্যাটালিস্ট মানে কি? দেখো, ফেটাল কথাটা অনেক সময় ব্যবহার হয়, যে ফেটাল মানে বোঝায় ভাগ্য বা কপাল। তাহলে ফেটালিস্ট মানে কি? যিনি ভাগ্যে বিশ্বাস করেন, মানে তাকে বলা হয় অদৃষ্টবাদী অ্যাকচুয়ালি, ঠিক আছে?
অদৃষ্টবাদী মানে যে ব্যক্তি ভাগ্যে বিশ্বাস করে। তারপর আছে থেইস্ট। থেইস্ট থেইস্ট মানে হচ্ছে আস্তিক। আস্তিক মানে যিনি ঈশ্বরে বিশ্বাস করেন। আর অ্যাথেইস্ট হচ্ছে এই থেইস্টের উল্টো, মানে এর বিপরীত। থেইস্টের অ্যান্টোনেম বা বিপরীত শব্দ হচ্ছে অ্যাথেইস্ট। এটা হচ্ছে নাস্তিক, যিনি ঈশ্বরে বিশ্বাস করেন না, যার ঈশ্বরে বিশ্বাস নেই, তাকে বলা হয় অ্যাথেইস্ট বা নাস্তিক। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা মূলত আরো বেশ কিছু শব্দ পেলাম এগুলো, তাই না? এখান থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কোশ্চেন আছে। দ্য ম্যান হু ডাজ নট বিলিভ ইন গড, তাকে বলা হয় অ্যাথেইস্ট। দ্য ম্যান হু বিলিভস ইন গড, তাকে বলা হয় থেইস্ট। তাই তো? চলো দেখো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেখানে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকেই এসছে প্রশ্নটি, এবং এটা ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারি এক্সাম 2015 সেখান থেকে নেওয়া প্রশ্নটা। ঠিক আছে, কি বলেছে? আ প্লেস ওয়ার বার্ডস আর কেপ্ট, একটা জায়গা যেখানে পাখিদেরকে রাখা হয়। ঠিক আছে, পাখিদেরকে যেখানে রাখা হয় সেটাকে কি বলে? অপশন রয়েছে আমাদের কাছে অ্যাকোরিয়াম, জু, এভারি, অ্যাপিয়ারি। ফার্স্ট হচ্ছে অ্যাকোরিয়াম। আমরা সকলেই জানি যে অ্যাকোরিয়াম ঠিক কি, তাই না? অ্যাকোরিয়াম কোনটা বলো তো? অ্যাকোরিয়াম হচ্ছে যেখানে মাছ, মূলত মাছ রাখা হয়, বা মাছ ছাড়াও যদি আমরা বলি মানে কোনো জলজ প্রাণী, মূলত মাছ বা অন্যান্য জলজ প্রাণী রাখা হয় যে জায়গাটাতে বা যে পাত্রটিতে, তাকে বলা হয় অ্যাকোরিয়াম। জু আমরা জানি, জু মানে হচ্ছে চিড়িয়াখানা, তাই তো? চিড়িয়াখানা, চিড়িয়াখানা অর্থাৎ যেখানে বিভিন্ন ধরনের বন্য প্রাণী থাকে সেটাকে বলা হয় জু। পরবর্তী আছে এভারি। অ্যাভেরি হচ্ছে একটা বড় খাঁচা, ঠিক আছে, একটা বড় খাঁচা যেখানে রাখা হয় কি, যেখানে রাখা হয় পাখিদের। ঠিক আছে, যেখানে পাখিদের কি করা হয়, পাখিদের পালন করা হয়। ঠিক আছে, পাখিদের পালন করা হয় যে বড় খাঁচাটিতে, তাকে অ্যাভিয়ারি বলে, এবং এটাকে সংক্ষেপে পক্ষীশালাও বলতে পারি আমরা, পক্ষীশালা। ঠিক আছে, আর একটা পড়ে আছে অ্যাপিয়ারি। এই অ্যাপিয়ারি শব্দটার অর্থ কি? অ্যাপিয়ারি, অ্যাপিয়ারি মানে হচ্ছে সম্ভবত মৌমাছিদের যেখানে রাখা, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে অ্যাপিয়ারি। মৌমাছি প্রতিপালন করা হয়, তাহলে এটাও আমরা জেনে রাখি, মৌমাছি প্রতিপালন। ঠিক আছে, মৌমাছি প্রতিপালন করা হয় যে জায়গাতে, মানে মৌমাছির খামার বলতে পারো, তাকে বলা হয় তোমার অ্যাপিয়ারি। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে দুটো জিনিস, রুট ওয়ার্ড দুটো তোমরা মনে রাখবে, যে এই যে অ্যাভিয়ারি আর অ্যাপিয়ারি, এই দুটো ডিফারেন্স কি বা কেন আসছে? AVES, অ্যাভেজ। ঠিক আছে, অ্যাভেজ মানে হচ্ছে পাখি, এবং দেখো এই অ্যাভিয়ারি শব্দটা অ্যাভেজ থেকেই কিন্তু এসছে। আর হচ্ছে তোমার APIS, অ্যাপেস, অ্যাপেস মানে হচ্ছে তোমার মৌমাছি, অ্যাপেস মানে হলো মৌমাছি। তাহলে অ্যাপিস থেকে এসছে অ্যাপিয়ারি, আর অ্যাভিস থেকে এসছে অ্যাভিয়ারি। বোঝা গেল? পরবর্তী প্রশ্নতে আমাদের কাছে চেয়েছে ইডিয়াম ফ্রেজের একটি প্রশ্ন, যেটা ঝাড়খণ্ড টেট থেকে এসেছিল 2016-তে, যেখানে ইডিয়াম রয়েছে আ পিস অফ কেক। প্রচন্ড কমন একটা ইডিয়াম, মানে অনেকবার পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, আর আমি এর আগের ক্লাসেও বলেছি, তোমাদেরকে মনে রাখবে যে ইডিয়ামে কখনোই কিন্তু আক্ষরিক অর্থ হয় না। অপশনে যেগুলোতে তোমাদের আক্ষরিক অর্থ থাকবে সেগুলোকে বাদ দেবে। আক্ষরিক অর্থ মানে কি? আক্ষরিক অর্থ মানে আছে এখানে যে ওয়ার্ড গুলো থাকবে সেই ওয়ার্ডের হুবহু যে মানে, ঠিক আছে, হুবহু যে মানে, এই হুবহু মানে কিন্তু হবে না। ঠিক আছে, যেমন ধরো অপশনগুলো যদি পড়ো, প্রথমে আছে সুইট ডিশ, তাহলে দেখো এই যে কেক, কেক কে বলা হচ্ছে একটা সুইট ডিশ, তাহলে এটা আক্ষরিক অর্থ হচ্ছে, এটা হবে না। আ ভেরি ইজি টাস্ক, হার্ড ওয়ার্ক,
ইম্পসিবল টু ডু। আচ্ছা, পিস অফ কেক মানে হলো, মানে পিস অফ কেক ইডিয়ামটির অর্থ হলো এমন কোনো কাজ যা প্রচন্ড সহজ করাটা। ঠিক আছে, তাহলে অত্যন্ত সহজলভ্য কাজ। ঠিক আছে, অত্যন্ত সহজলভ্য কাজ তাকেই বলা হয় পিস অফ কেক। তাহলে এখানে হার্ড ওয়ার্ক, জটিল কাজ তো নয়, ইম্পসিবল টু ডু মানেও জটিল, যেটা করা সম্ভব নয়, এটাও হচ্ছে না। তাহলে আমাদের আছে কি, ভেরি ইজি টাস্ক, একটা খুবই সহজ কাজ। 5 নম্বর প্রশ্নতে এসে আমরা পাচ্ছি কি, প্রিপোজিশন থেকে একটি প্রশ্ন এসছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি পরীক্ষার 2017 সালের প্রশ্ন। হি ডিলস ড্যাশ রাইস। এটা হলো তোমার এই যে ডিল, এখানে যে ভার্বটা বসবে দেখো, সরি যে প্রিপোজিশনটা বসবে, এটা তো একটা ভার্ব, তার সাথে একটা প্রিপোজিশন বসবে। আচ্ছা, ভার্বের সাথে প্রিপোজিশন যখন বসে তখন এটাকে আমরা একটা আলাদা নাম দিই। ভার্ব আর প্রিপোজিশন একসাথে বসে তৈরি হয় গ্রুপ ভার্ব। ঠিক আছে, বুঝতে পারলে? পারলে না? এটারই আর একটা নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব। এতক্ষণে আশা করছি বুঝতে পারলে। যেগুলোকে গ্রুপ ভার্ব বলা হয় সেগুলোকেই বলা হয় ফ্রেজাল ভার্ব, এবং এগুলো তৈরি হয় দেখবে ভার্বের সাথে প্রিপোজিশন বসার পর। তাহলে এখানে ভার্ব আছে, এরপর যে প্রিপোজিশনই বসুক না কেন ওই চারটের মধ্যে, তৈরি হবে কি, একটা গ্রুপ ভার্ব বা একটা ফ্রেজাল ভার্ব তৈরি হবে। বোঝা গেল? তাহলে এখানে ডিলস মানে ডিল ভার্বের সাথে কোন গ্রুপ ভার্বটি বসার পর সঠিক অর্থ এখানে বোঝাবে। হি ডিলস ড্যাশ রাইস, তার মানে রাইসের সাথে সে ডিল করে, কি করে, মানে ব্যবসা করে। তাহলে কোন গ্রুপ ভার্ব ডিলের সাথে বসলে ব্যবসা বোঝায়? ডিলের সাথে যদি আমরা বসাই ইন, ডিল ইন, এই ডিল ইন কথার মানে হলো ব্যবসা করা। ঠিক আছে, ডিল ইন এই ফ্রেজাল ভার্বটি মানে হলো ব্যবসা করা বা টু ট্রেড। ঠিক আছে, টু ট্রেড। তাহলে এখানে যেহেতু বলা হচ্ছে সে চালের ব্যবসা করে, তার মানে এখানে আমরা ইন বসাবো। বোঝাতে পারলাম? আচ্ছা, যদি ডিল উইথ হতো, ডিল উইথ যদি হতো তখন কি অর্থ হতো, ডিলের সাথে যদি আমরা উইথ বসাতাম? না, ডিল উইথ হচ্ছে কোনো কিছুর আচরণ, আচরণ করা, মানে কোনো আচরণ করা, সেটাকে আমরা বলি ডিল উইথ। যেমন ধরো কোনো পরিস্থিতি সামলানো, যেমন হি, ধরো একটা উদাহরণ যদি লিখি, হি ডিলস উইথ, হি ডিলস উইথ হিজ কাস্টমার্স ওয়েল। হি ডিলস উইথ হিজ কাস্টমার্স ওয়েল, সে তার কাস্টমারদের সাথে খুব ভালো ব্যবহার করে, তার মানে খুব ভালো আচরণ করে বা তাদেরকে খুব ভালোভাবে সামলাতে পারে। ঠিক আছে, ডিলস উইথ হচ্ছে এটা। আর ডিলের সাথে বাই বা ডিলের সাথে অ্যাট, এই প্রিপোজিশন গুলো কিন্তু ব্যবহার হয় না। ঠিক আছে, ডিল ভার্বের সাথে এগুলোর কোনো বসে করে বা এদের ব্যবহার হওয়ার পর কোনো কিন্তু তোমার ফ্রেজাল ভার্ব তৈরি হয় না মূলত। ঠিক আছে, দেখো পরের প্রশ্নটা হচ্ছে ভয়েস চেঞ্জের, যেটা আমাদের ইউপিটেট 2018 থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, টেটে বা অন্যান্য যে সমস্ত টিচিং রিলেটেড যে এক্সাম গুলো, প্রাইমারি হোক বা আপার প্রাইমারি হোক, এখানে কিন্তু গ্রামারের প্রচন্ড জটিল যে মনস্তাত্ত্বিক কোনো ব্যাপার আছে তা কিন্তু নয়। তোমরা মাথাটা ঠান্ডা রাখবে, কাম রাখবে, ঠিক আছে, এবং প্রশ্নগুলোর উত্তর করবে। গ্রামারের দেখছো প্রচন্ড ডিফিকাল্ট কিছু কোশ্চেন এসছে, ইউপির থেকে আমরা দেখছি, ঝাড়খণ্ড থেকে দেখছি, ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস ইয়ার দেখছি, আসেনি কিন্তু। ঠিক আছে, আর হ্যাঁ, তোমরা খাতা পেন নিয়ে বসবে, যেগুলো প্রয়োজন হবে নোট করে নেবে একটু। তাহলে ভয়েসের যে কোশ্চেনটা রয়েছে দেখো, শাট দ্য ডোর, এটা একটা বিশেষ টাইপের ভয়েস। কেন বলছি, এই ভয়েস চেঞ্জটা করার জন্য আমাকে ভয়েস চেঞ্জের একটা বিশেষ নিয়ম জানতে হবে, সেটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স গুলোর ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কিভাবে করা হয়, এই নিয়মটি আমাকে জানতে হবে, কারণ এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। বোঝা গেল আশা করি? এবং এটা রয়েছে অ্যাক্টিভে, এটা তোমাকে চেঞ্জ করতে বলা হয়েছে কি, এটা চেঞ্জ করতে হবে প্যাসিভ ভয়েসে, তাই না?
প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস চেঞ্জ করলে কি হয় সেটা আমাদের জানার প্রয়োজন আছে, না হলে আমরা করব কি করে? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের যখন আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব, তখন একটা পদ্ধতি হচ্ছে প্রথমে লেট ব্যবহার হয়, ঠিক আছে, তারপর ওই যে অবজেক্ট সেন্টেন্সের যেটা সেটা ব্যবহার হবে, ঠিক আছে। এখানে অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট হচ্ছে দ্য ডোর, এটাই সেন্টেন্সের সাবজেক্ট হবে তো ভয়েসে, আমরা ভয়েসের নিয়ম কম বেশি তো জানি। তাহলে দ্য ডোরটা এখানে যেহেতু সাবজেক্ট, মানে অবজেক্ট, এটাই পরবর্তীকালে প্যাসিভে সাবজেক্ট হয়ে যাবে। এরপর লেটের পর অবজেক্ট বসলো, তারপর বসবে তোমার বি, ঠিক আছে। এরপর বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা ভয়েসের সব ক্ষেত্রেই বসে, সমস্ত ভয়েস চেঞ্জেই বসে। বোঝা গেল? এরপর তুমি সেন্টেন্স গুলোতে যাও। তাহলে প্রথমেরটা আছে দ্য ডোর শুড বি শাট, এটা আমি করছি না। লেট দিয়ে যেগুলো আছে সেই দুটো দেখলাম, শাটিং দ্য ডোর এটাও বাদ দিয়ে দিতে পারলাম, আমাদের বলেছি শুরু হবে কি দিয়ে, শুরু করতে হবে লেট দিয়ে। তাহলে লেট দিয়ে আছে দুটো, লেট ডোর বি শাট, লেট দা ডোর বি শাট। তাহলে লেটের পর বলেছে অবজেক্ট দা ডোর আসবে, তাহলে লেট দা ডোর বি বসেছে, দেখো এই যে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম শাট। শাট ভার্বটার এই যে শাট ভার্বটা এর তিনটে ফর্মই হচ্ছে শাট, ঠিক আছে। তাহলে শাট 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 এটাই হচ্ছে কারেক্ট আনসার আমাদের, ঠিক আছে। তাহলে এই যে রুলসটা ভয়েস চেঞ্জের হলো, এটা তোমরা খাতায় তুলে নেবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে এইভাবে ভয়েস চেঞ্জ করা হয়, তাই না? পরবর্তী দেখো ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন এসেছে, একটু আগে আমরা ফ্রেজাল ভার্ব নিয়ে বলছিলাম। এটা সিটেট 2014 প্রশ্ন, ঠিক আছে। এখানেও ফ্রেজাল ভার্ব ইউজ করতে বলা হয়েছে। দ্য ফায়ার ওয়াজ ড্যাশ বাই দ্য ফায়ার ব্রিগেড, আগুনটা ড্যাশ কি করা হয়েছে ফায়ার ব্রিগেডদের দ্বারা। আচ্ছা, ফায়ার ব্রিগেড আগুন কি করে? নিশ্চয়ই ফায়ার ব্রিগেড আগুনকে কি করে? আগুনকে নেভায়, তাই তো। তার মানে এখানে এই ড্যাশে আমাদের যে ফ্রেজাল ভার্বটা আমরা ইউজ করব তার মানে হতে হবে নেভানো, তাই না? চলো এরপর আমরা একটা একটা করে যতগুলো আছে ভার্ব দেখব। সবগুলোই দেখো পুট দেওয়া আছে, পুট ফ্রেজাল ভার্ব গুলোই দেওয়া আছে। শেষ দিক থেকে আমরা দেখি, শেষে দেখো রয়েছে পুট অন। পুট অন যেখানে তোমরা পাবে, এটার মানে সব সময় হবে কি? এটার মানে হবে পরা। পরা মানে কি? পরিধান করা, কোনো পোশাক পরিচ্ছদ পরা। যেমন ধরো পুট অন আ শার্ট, পুট অন আ শার্ট, একটা জামা পরা। তাহলে পুট অন কথার অর্থ হলো পরিধান করা বা পরা। পুট অফে আসি আমরা, ও ডাবল এফ, এর মানে হচ্ছে কোনো কিছুকে ফেলে রাখা, ফেলে রাখা, বা এটাকে আমরা যদি একটু সাধু ভাষায় বলি, বলবো কি স্থগিত রাখা। স্থগিত রাখা মানে একটা কিছু চলতে চলতে সেটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করা, ইংলিশে যেটাকে বলা হয় পোস্টপোন, ঠিক আছে। পোস্টপোন শব্দটা মনে রাখবে। এটার পরিবর্তে ফ্রেজাল ভার্ব আমাদেরকে অনেক সময় ইউজ করতে বলা হয়, যে পোস্টপোনের পরিবর্তে কোন ফ্রেজাল ভার্ব ইউজ হবে, না পোস্টপোনের পরিবর্তে ইউজ হবে পুট অফ, ও ডাবল এফ, বন্ধ করা কিছুদিনের জন্য। পরবর্তী আছে পুট আপ। পুট আপ কথার অর্থ হলো সাময়িকভাবে কোথাও থাকা, ঠিক আছে, সাময়িকভাবে কোনো একটি জায়গাতে থাকা, ঠিক আছে, পুট আপ। যেমন ধরো পুট আপ আ হোটেল যদি বলা হয়, পুট আপ আ পুট আপ অ্যাট আ হোটেল, তার মানে কি একটি হোটেলে কিছুদিনের জন্য থাকা, তাহলে সেটা হলো পুট আপ। আর পুট আউট মানে হলো নেভানো, আমাদের যেটা প্রয়োজন ছিল এতক্ষণ, তাই না, আগুন নেভানো, মূলত আগুন নেভানো এখানে, যেটাকে ইংলিশে বলা হয় কি এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ। তাহলে আমাদের প্রয়োজন ছিল এটাই, নেভানো, তাহলে ফায়ার ব্রিগেড পুট আউট, নিভিয়েছিল আগুনটা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন এসেছিল ওয়েস্ট বেঙ্গলের টেট 2022-তে। বলা হয়েছে দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। জুরি মানে হচ্ছে জাজদের একটা গোষ্ঠী, মানে জুরি হচ্ছে অ্যাকচুয়ালি আ গ্রুপ অফ জাজ
যারা তোমার কোনো একটা বিচারের জাজমেন্ট দেয়, অনেক একটা গ্রুপ যখন থাকে সেটাকে বলা হচ্ছে জুরি। তাহলে এখানে বলা হচ্ছে তোমার জুরিরা কি করেছে, ডিভাইড হয়ে গেছে তাদের ওপিনিয়ন মানে মতামত দেওয়ার ক্ষেত্রে, মানে সমস্ত জুরিদের মতামত এক নয়, তারা তাদের মতামতে ডিভিশন হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে। এরপর দেখো জুরি, আমি বললাম কি জুরি মানে হচ্ছে গ্রুপ অফ জাজেস, তাই তো, বিচারক মণ্ডলী। তার মানে এটা যদি আমরা নাউনটা দেখি কি নাউন হবে, এটা কালেকটিভ নাউন হবে, খুব সহজে আমরা বুঝতে পারবো এটা কালেকটিভ নাউন, তাই না? নাউনে আমরা পড়েছি, নাউন চ্যাপ্টারের ভিডিও পড়ে আছে আমাদের, প্লে লিস্টে দেখে আসতে পারো। কালেকটিভ নাউন হচ্ছে সেই নাউনটি যেখানে কোনো কিছুর একই জাতীয় বা একই গোষ্ঠীর কোনো ব্যক্তি, বস্তু, স্থান, তাদের কালেকশনকে বোঝানো হয়, তাকে আমরা বলি কালেকটিভ নাউন। তাহলে জুরি যেহেতু একটি কালেকটিভ নাউন, ঠিক আছে, এক্ষেত্রে দুটো নিয়ম হয়। যখন এই জুরি কোনো একটি বিষয়ের ওপর একই মতামত দান করবে, মানে জুরিরা যখন একমত হবে, যখন একমত হবে মানে সবার, ধরো একটা জুরির গ্রুপে 5জন মেম্বার আছে, সবাই একই মত দিচ্ছে, ঠিক আছে, তাহলে যখন একমত হবে তখন তাদের পর যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলার হবে, যখন তারা একমত হবে। যখন তারা একমত হবে না, যখন তারা ভিন্ন মত পোষণ করবে, ঠিক আছে, যখন তাদের মত ভিন্ন হবে, আলাদা আলাদা হবে, তখন কিন্তু প্লুরাল ভার্ব বসবে। এরপর তুমি এই প্রশ্নটা পড়ে দেখলে বুঝতে পারবে এখানে কি হয়েছে, জুরিরা ডিভাইড হয়ে গেছে, মানে তারা ভিন্ন হয়ে গেছে তাদের মতামত। তাহলে যেহেতু ভিন্ন মত হয়েছে, এখানে কি হবে, প্লুরাল হেল্পিং ভার্ব ইউজ হবে। তাহলে দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। পরের প্রশ্নটি আমরা নিয়েছি ঝাড়খণ্ড টেটের 2012 থেকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্যাশ গঙ্গা ইজ আ হলি রিভার। গঙ্গা, এখানে এটা তোমরা জানো অনেকেই যে গঙ্গার আগে দাই বসবে, কেন বসবে, কারণ গঙ্গা নদী এমন একটি নদী, এটা একটা নিয়ম আছে। অনেকে বলবে যে গঙ্গা একটি মাত্র আছে পৃথিবীতে, তার জন্য দা বসে না, এক্ষেত্রে নিয়মটা ভাবতে পারো, কিন্তু এটা ইউজ করা হয় অ্যাকচুয়ালি যদি কোনো সাগর, মহাসাগর, এটা লিখে রাখতে পারো তোমরা, ঠিক আছে, সাগর, মহাসাগর, ঠিক আছে, বা নদী বা পর্বতমালা বা কোনো ধর্মগ্রন্থ, ঠিক আছে, এইগুলো যদি থাকে, এদের নামের আগে নির্দিষ্ট করে যেহেতু বোঝানো হয়, এই জন্য আর্টিকেল দা সবসময় ব্যবহৃত হয়, ঠিক আছে। এখানে গঙ্গা একটা নির্দিষ্ট নদীর নাম, এই জন্য আমরা গঙ্গার সাথে দা বসালাম। কারেক্ট স্পেলিং চেয়েছে, কমিটি, কমিটি শব্দটি রয়েছে, কমিটির কারেক্ট স্পেলিং কোনটা হবে। কমিটি মনে রাখবে, কমিটি শব্দে দুটো এম থাকে, দুটো টি থাকে, দুটো ই থাকে কমিটিতে। তাহলে ডাবল টি, ডাবল এম, আবার ডাবল ই কোথায় আছে দেখো, দুটো এম আছে, দুটো টি আছে, দুটো ই আছে, অপশন বি তে রয়েছে, বাকি কোনোটাই পাবে না, তুমি দেখে নাও। এরর কারেকশন, ইউপি টেট 2017 প্রশ্ন। আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য সেন্টেন্স আই প্রেফার কফি দ্যান টি। তাহলে এই পার্টটা এ, এই পার্টটা বি, এই পার্টটা সি, এই পার্টটা ডি, কোনখানে এরর আছে আমাদেরকে জানতে চেয়েছে। এটা ভুলটা জানতে হলে তোমাকে, আচ্ছা আমি আগে বলে দিচ্ছি কোন জায়গায় ভুল আছে। ভুল রয়েছে তোমার অপশন সি তে, মানে এই যে পার্টটা, এই পার্টটাতে ভুল রয়েছে, কিন্তু কেন ভুল রয়েছে সেটা তো আমাদেরকে জানতে হবে, শুধু শুধু ভুল জেনে কি করবো আমরা। তাহলে এই অংশটা ভুল, কিন্তু কেন ভুল না, ইংরেজি গ্রামারের কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী এই যে প্রেফার, প্রেফার, এই প্রেফার শব্দের মানে হচ্ছে, প্রেফার মানে হচ্ছে অধিক পছন্দ, ঠিক আছে, অধিক পছন্দ করা, কোনো কিছুকে বেশি যখন আমি পছন্দ করি তখন আমি ইউজ করি প্রেফার শব্দটিকে। মনে রাখবে যখন থাকবে সিনিয়র, এটা আমি আগের কোনো একটা ক্লাসেও কিন্তু বলেছিলাম, যদি থাকে তোমার জুনিয়র, যদি থাকে তোমার সুপিরিয়র,
বা যদি থাকে ইনফিরিয়ার, মানে মূলত আমি যেটা বলতে চাইছি লাস্টে আই ও আর এই রকমের শব্দ যখন তুমি পাবে, সুপিরিয়ার, ইনফিরিয়ার, ঠিক আছে, জুনিয়র, সিনিয়র, এদের সাথে কখনোই দেন বসে না। এদের সাথে দেন না বসে বসে টু, মানে সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু বা ইনফিরিয়র টু দেন হয় না। তাহলে এখানে দেখো আই প্রেফার কফি দেন টি, ঠিক আছে, সেই জন্য আই প্রেফার কফি টু টি। তাহলে অপশন সি তে রয়েছে আমাদের ভুল। টেন্স থেকে প্রশ্ন, বা এটাকে কন্ডিশনাল থেকেও বলা হচ্ছে প্রশ্নটা, যেটা এসেছিল ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি 2015 সালে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ইফ আই ড্যাশ আ বার্ড আই উড ফ্লাই। খুব সুন্দর একটি প্রশ্ন এবং ইম্পর্টেন্টও। আচ্ছা, যে কন্ডিশনাল জিনিসটা, টেন্সটা তোমরা মোটামুটি জানো, কিন্তু কন্ডিশনাল হয়তো অনেকেই জানো না। এই কন্ডিশনালস অ্যাকচুয়ালি কি? কন্ডিশনালস রয়েছে ইংলিশে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল। এই চারটে কন্ডিশনাল সেন্টেন্স ইংলিশ গ্রামারে আছে। এদের কাজ কি? এরা শর্তমূলক বাক্য তৈরি করে। কন্ডিশন মানেই শর্ত, শর্তমূলক বাক্য তৈরি করে। তো এখানেই এই যে তোমার এই চারটে যে কন্ডিশনাল, এদের মধ্যেই এই যে তুমি পাচ্ছ যে সেকেন্ড কন্ডিশনাল, যেটা এই সেকেন্ড কন্ডিশনালে একটা বিশেষ ধরনের বাক্য তৈরি হয়, যেখানে আনরিয়েল পাস্ট, আনরিয়েল পাস্ট বা কাল্পনিক শর্তমূলক বাক্য কিছু গঠন হয়, যেগুলো অ্যাকচুয়ালি বাস্তবে কি অসম্ভব। বাস্তবে যেগুলো অসম্ভব বা যেগুলো অ্যাকচুয়ালি কল্পনাতেই করা সম্ভব, সেই সমস্ত বাক্যগুলো গঠন করা হয় এই সেকেন্ড কন্ডিশনালে। এবং সেখানে সেই বাক্যগুলোর ক্ষেত্রে সাবজেক্ট যাই থাক না কেন, সাবজেক্ট তোমার যাই থাক না কেন, আই থাক বা ধরো হি থাক বা দে থাক বা সি থাক, যাই থাক না কেন সাবজেক্ট, সব সময় ওয়াজ না হয়ে ওয়্যার হবে, ঠিক আছে, ওয়াজ না হয়ে ওয়্যার হবে, সাবজেক্ট যাই থাক না কেন। নর্মালি তো আই এর পর ওয়াজ হয়, সিঙ্গুলার যেহেতু, কিন্তু এই যে বিশেষ ক্ষেত্রটা, মানে এই কন্ডিশনালের সেকেন্ড কন্ডিশনালের যে ব্যাপারটা, এটার জন্য সাবজেক্ট যাই থাকে না কেন এখানে ওয়্যারই বসে, এটা মনে রাখবে একটু। কন্ডিশনাল আমি ডিটেলসে পড়াবো তোমাদের, গ্রামার সিরিজের যে ক্লাসগুলো আসছে সেখানে কিন্তু পড়াবো, ঠিক আছে। পার্টস অফ স্পিচ থেকে পরের প্রশ্নটা এসছে, যেখানে তোমাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে কোন পার্টস অফ স্পিচ ইউজ হয়েছে বোল্ড লেটারে। সি সিংস বিউটিফুলি, এখানে এই যে বিউটিফুলি যেটাকে বোল্ড করা আছে, এখানে বলতে চেয়েছে বা তোমাকে জিজ্ঞাসা করেছে এখানে কোন পার্টস অফ স্পিচ এটা অ্যাকচুয়ালি। তাহলে তোমাকে বুঝতে হবে যে ইউজটা কি। আমরা নাউনের ইউজ জানি, যে নাউন মানে হচ্ছে কি না, নাউন মানে হলো নেমিং ওয়ার্ড, কোনো নাম থাকবে। আমরা প্রোনাউন জানি, প্রোনাউন হচ্ছে যেটা নাউনকে কি করে, রিপ্লেস করে, মানে নাউনের পরিবর্তে বসে। আমরা অ্যাডজেক্টিভ পড়েছি, এই সবগুলো কিন্তু আমরা ক্লাসে পড়েছি, আমার চ্যানেলে আছে, ক্লাসগুলো দেখে আসতে পারো। অ্যাডজেক্টিভ আমরা পড়েছি, সেখানে কি করেছি, অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউনকে বা প্রোনাউনকে কি করে, মডিফাই করে বা ডেসক্রাইব করে বলতে পারি, মানে বাংলায় বললে বর্ণনা করে, নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে, মানে নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু বলে। আর আমরা পড়েছি অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব হচ্ছে মূলত ভার্বকে বা অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, ঠিক আছে, মানে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, তাদের সম্বন্ধে কিছু বলে, বিশেষিত করে। তাহলে এখানে এই সেন্টেন্সে দেখো সি সিংস বিউটিফুলি, এই বিউটিফুলি শব্দটা কার সম্বন্ধে কিছু বলছে, এই গান করাটা সম্বন্ধে কিছু বলছে। আমি যদি শুধু বলতাম ধরো সি সিংস, সি সিংস আমি এটাই বলতাম, আর কিছু নেই ধরো এরপরে, সে গান করছে। কিন্তু আমি এরপরই যখন বলছি বিউটিফুলি,
তখন কি বোঝাচ্ছে? সে সুন্দর গান করছে। তার মানে এই সুন্দর কথাটা তার গান করাটাকে বিশেষিত করছে, তাই না? তাহলে গান করা এটা একটা ভার্ব। তাহলে ভার্বকে যে বিশেষিত করে, এক্ষুনি বললাম, ভার্বকে যে বিশেষিত করে সে হয় অ্যাডভার্ব। ক্লজ আইডেন্টিফাই করতে বলেছে, সিটেট 2016 প্রশ্ন এটা, ক্লজ থেকে এসছে যেটা, ঠিক আছে? এখানে ক্লজ দিয়েছে কি কি দেখো, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ। তো এটা করার জন্য তোমাকে জানতে হবে, বাক্যটা আছে টেল মি ওয়্যার হি লিভস, আমায় বলো কোথায় সে বাস করে। এখানে যে বাক্যটিতে আমাদের ক্লজটা ইউজ হয়েছে, এখানে একটা ক্লজ, এই দুটো পার্ট আমি যদি সেন্টেন্সের করি, তো তোমাকে জানতে হবে যে নাউন ক্লজ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কি, বা অ্যাডভার্ব ক্লজই কি। এই যে অ্যাডভার্ব ক্লজ বোঝায় কি না, অ্যাডভার্ব ক্লজ কোনো সময় বা কোনো স্থান এই সবকে বোঝায়। আর প্রিন্সিপাল ক্লজ আমি যাচ্ছি না, কেন? কারণ প্রিন্সিপাল ক্লজ আর মেন ক্লজ এটা হচ্ছে ক্লজের দুটো প্রথমত ভাগ রয়েছে। মানে এই যে ক্লজ, এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেটিং ক্লজ, ঠিক আছে? তাহলে এখানে আমরা যাচ্ছি না, কারণ এটা ক্লজের টাইপে চলে গেছে। এই যে তিনটে টাইপের ক্লজ দিয়েছে তার মধ্যে এটা কোন ক্লজ, ঠিক আছে? তাহলে অ্যাডভার্ব ক্লজ বললাম কি সময় বা স্থান বোঝাবে। অ্যাডজেক্টিভ ক্লজ কি বোঝাবে না, অ্যাডজেক্টিভ ক্লজ বোঝাবে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হবে, যেটা মানে নাউন বা প্রোনাউনের পরে বসবে, নাউন বা প্রোনাউনের পরে বসবে এবং তাদেরকে বিশেষিত করবে। যে কাজটা অ্যাডজেক্টিভের, একটু আগেই বলছিলাম অ্যাডজেক্টিভের যা কাজ, তাই না? তাহলে যেমন ধরো একটা বাক্য যদি আমি বলি যে ওয়্যার দ্য প্লেস ওয়্যার হি লিভস, the place where he lives is known to me, ধরো is known to me, এটা ধরো আছে। এখানে যে where he lives is known to me, এটা যদি থাকে, এই whereটা এই প্লেসটার কথা বলা হচ্ছে, তার মানে প্লেস হলো নাউন, নাউনের সম্বন্ধে বলছে, এটা হতো অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেল অ্যাডজেক্টিভ ক্লজটা? এরপর আমার পড়ে আছে নাউন ক্লজ। নাউন ক্লজ করে কি, এই নাউন ক্লজ হচ্ছে বাক্যের মূল যে ভার্ব, বাক্যের যে মূল ভার্ব, এই মূল ভার্বকে যখন তুমি কি মানে হোয়াট, বা তুমি কাকে, ঠিক আছে, হুম মানে কি বা কাকে, এগুলো দিয়ে যখন প্রশ্ন করবে তখন যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে নাউন ক্লোজ। তাহলে বাক্যের মূল ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা নাউন ক্লোজ। তুমি ধরো এই সেন্টেন্সটাতে বলা হচ্ছে টেল মি হোয়ার হি লিভস, এখানে যে হোয়ার হি লিভস কে, এই যে সে কোথায় থাকে, এটার বাংলা মানে কি, সে কোথায় থাকে, এই সে কোথায় থাকে এটাকে তুমি যদি প্রশ্ন করো যে আমাকে বলো সে কোথায় থাকে, তখন উত্তর কি আসছে, যে টেল মি হোয়ার হি লিভস, আমাকে বলো, আমাকে বলো, আমাকে কি বলো, উত্তর কি আসছে, সে কোথায় থাকে, আমাকে কি বলো, তার মানে হোয়াট আর হুমের প্রশ্নের উত্তরই আসছে এখানে, তাই না? তাহলে আমাদের এটা অ্যাকচুয়ালি নাউন ক্লজ। এই জন্য ইউপিটেট 2016 প্রশ্ন এটা, উত্তরপ্রদেশ স্টেটের প্রশ্ন। চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড মাউস, মাউস শব্দটার প্লুরাল করতে বলা হয়েছে। সহজ, অত্যন্ত সহজ কোশ্চেন। আচ্ছা, মাউস মাউসেস হয় না, মাউসের মাইস হয়, এটা মুখস্থ করা ছাড়া তো কিছু নেই, এটা মনে রাখতে হবে তোমাকে। এগুলো একটা ইররেগুলার প্লুরাল, ইএস বা এস যোগ করে হয় না, এটা মাউসের প্লুরাল ফর্ম হচ্ছে মাইস, মনে রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ন্যারেশন চেঞ্জ দিয়েছে পরের প্রশ্নতে, দেখো ওয়েস্ট বেঙ্গল টেট 2013 প্রশ্ন এটা। হি সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, হি সেড সে বলেছিল যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দেখো এই ন্যারেশনটা চেঞ্জ করতে গেলে ইনডাইরেক্ট স্পিচে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, ন্যারেশনের একটা বিশেষ নিয়ম আছে। ন্যারেশনের এই যে দুটো অংশ, আগে এটা জানতে হবে তোমাকে, যে এই যে হি সেড একটা পার্ট আর এই ইনভার্টেড কমার মধ্যে আরেকটা পার্ট রয়েছে। এখানের এই যে সেড, সেড থাক বা অন্য কিছু যাই থাক, মানে এই ইনভার্টেড এর আগে যে ভার্বটা থাকে এই ভার্বটাকে বলা হয়
রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। আর এই যে পুরো তুমি ইনভার্টেড কমার মধ্যে যে অংশটিকে পাচ্ছ এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। তাহলে ন্যারেশনের একটা বিশেষ নিয়ম হচ্ছে যে এই যে রিপোর্টিং ভার্ব মানে এটা সেড, এখানে এই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে মূলত ন্যারেশন চেঞ্জ হয়, মানে পরের পার্টটা, এই পার্টটার ন্যারেশন চেঞ্জ তখনই হবে যখন এই রিপোর্টিং ভার্ব পাস্টে থাকবে, মানে রিপোর্টিং ভার্ব পাস্টে না থাকলে কিন্তু ন্যারেশন চেঞ্জ হয় না। কিন্তু এক্ষেত্রে এক্সেপশন হচ্ছে এটা, দেখো এখানে সেড আছে মানে পাস্টেই আছে রিপোর্টিং ভার্বটা, কিন্তু এখানে রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলেও রিপোর্টেড স্পিচ যেটা, মানে যেটা তোমার ইনভার্টেড কমার মধ্যে আছে এই অংশটা, এখানে হয়েছে কি, এখানের যে ভেতরের অংশটা এটা হচ্ছে তোমার ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বোঝাচ্ছে। দেখো তুমি পড়ে দেখো বাক্যটা, যে আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান মানে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা তো চিরন্তন সত্য, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বা অভ্যাসগত সত্য বলতে পারি। তাহলে যখনই তোমার ইউনিভার্সাল ট্রুথ বা এই অভ্যাসগত সত্য বা বৈজ্ঞানিক সত্য এই সব থাকবে, তখন তোমার এই পার্টটা পাস্টে হলেও এই পার্টের বা রিপোর্টিং স্পিচের কোনো ন্যারেশন চেঞ্জ কিন্তু টেন্সের পরিবর্তন হবে না, এখানে টেন্সের কোনো চেঞ্জেস হবে না, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যদি ইউনিভার্সাল ট্রুথ হয়। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনখানে আছে দেখো, প্রথমে আছে হি সেড দ্যাট দ্য আর্থ মুভড রাউন্ড দ্য সান, পাস্ট ফর্ম করে দিয়েছে মানে চেঞ্জ হয়ে গেছে, টেন্স চেঞ্জ হয়েছে, হচ্ছে না এটা। হি সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে দেখো কোনো চেঞ্জ করা হয়নি। পরের অপশনগুলো দেখো হি টোল্ড হয়ে গেছে আর পড়ছিই না, আবার এখানে হি সেজ করে দিয়েছে দুটো, তাহলে এই দুটো হচ্ছে না। এটা কিন্তু মনে রাখবে, খাতায় তুলে রাখতে পারো এই ব্যাপারটা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন, ঝাড়খণ্ড টেট 2016। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করা ছাড়া আমাদের কোনো পথ নেই, অনেকবার পড়লে মনে থেকে যায়, এটুকুই যা, ঠিক আছে। এখানে বলা হয়েছে ডু নট লাফ ড্যাশ দ্য পোর, ডু নট লাফ ড্যাশ দ্য পোর, অপশন দিয়েছে আমাদেরকে অন, অ্যাট, উইথ আর ফর। তোমায় বুঝতে হবে যদি আমি প্রিপোজিশন এই যে লাফ যে আছে এই লাফের পর আমি যদি প্রিপোজিশন বসাই ধরো অন, বা আমি যদি প্রিপোজিশন বসাই ধরো উইথ, বা আমি যদি ধরো প্রিপোজিশন বসাই ফর, বা আমি এই লাফের সাথে যদি প্রিপোজিশন বসাই অ্যাট, কি হবে না, লাফের সাথে আমি এই অন বা এই উইথ বা এই ফর যদি বসাই না কেন, এগুলোর কিন্তু গ্রামাটিক্যালি কোনো মিনিং হয় না, এগুলো গ্রামাটিক্যালি ভুল। লাফ অন, লাফ উইথ, লাফ ফর হয় না। লাফের পর যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে অ্যাট, এবং এই লাফ অ্যাট এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কথার অর্থ হলো এটার পর এই প্রিপোজিশনটাই বসবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট। এবং এই লাফ অ্যাট যখন বসে একসাথে এদের মানে হয়ে দাঁড়ায় কি, এদের মানে হয়ে দাঁড়ায় উপহাস করা, উপহাস করা বা মজা করা, কাউকে নিয়ে ঠাট্টা করা, তামাশা করা। তাহলে এখানে বলা হচ্ছে ডু নট লাফ অ্যাট দ্য পুর, গরিবদের ওপর হেসো না, তাদের নিয়ে উপহাস করো না, তাদের নিয়ে ঠাট্টা তামাশা করো না। সিটেট 2015-তে আসা একটা অ্যান্টোনিম আমরা পেয়েছি এনসিয়েন্ট, খুবই পরিচিত এবং কমন এবং আমাদের জানা একটি শব্দ এটা, এই এনসিয়েন্ট। এনসিয়েন্ট মানে আমরা জানি, আরে বাবা আমরা ইতিহাস যখন পড়ি তখনই তো বলা আছে এনসিয়েন্ট হিস্ট্রি, মানে কি, মানে প্রাচীন ইতিহাস। তাহলে এনসিয়েন্ট শব্দটির মানে হলো প্রাচীন বা পুরানো। তাহলে এর বিপরীত কি হতে পারে, এর বিপরীত কি পাস্ট হবে, পাস্ট মানে নিজেই তো প্রাচীন বা অতীত, পাস্ট এটা তো অতীতকে বোঝায়। তাহলে এটা তো অ্যাকচুয়ালি সিনোনিম হয়ে যাচ্ছে, এ তো অ্যান্টোনিম হচ্ছে না, বিপরীত হচ্ছে না। হিস্টোরিক মানে কি, হিস্টোরিক মানে তো তোমার ইতিহাস, এটাও তো পাস্ট কে বোঝাচ্ছে, হিস্ট্রি মানেও তো অ্যাকচুয়ালি পাস্ট। তাহলে এটাও তো সিনোনিমেই হচ্ছে, সমনাম হয়ে যাচ্ছে, অর্থ। আচ্ছা ওল্ড, ওল্ড মানে তো পুরনো,
বা প্রাচীন, এটাও তো তোমার সিনোনিম হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থেকেছে আর কি মডার্ন, আধুনিক, এটা হলো আমাদের অ্যান্টোনিম, বিপরীত। প্রাচীনের বিপরীত হচ্ছে মডার্ন, আধুনিক। এরপর দেখো ইউপি টেট 2019 সাল থেকে আসা প্রশ্ন, যেখানে তোমাকে বলেছে চুজ দ্য কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের প্রশ্ন আমরা একটু আগেই করে এলাম, এবং কালেকটিভ নাউনের ধারণাটাও সেখানে আমরা দিলাম তোমাকে যে কালেকটিভ নাউন আসলে কি। তাহলে এখানে বলা হয়েছে আর ড্যাশ অফ শিপ। কালেকটিভ নাউনের ক্ষেত্রে যখন তোমরা পড়বে তখন তোমরা জানবে যে এই যে বিশেষ বিশেষ কোনো প্রাণী বা বিশেষ কোনো অ্যানিম্যাল বা বিশেষ কোনো প্লেস, এদের জন্য বিশেষ কিছু ওয়ার্ড ব্যবহার হয়। মানে ধরো এই যে শিপ, ভেড়া, ভেড়াদের গ্রুপকে একটা বিশেষ নাম দেওয়া হয়। বা অনেকগুলো ধরো আহ রয়েছে তোমার সিংহ, তাদের গ্রুপকে একটি বিশেষ নাম দেওয়া হয়। অনেকগুলো ধরো রয়েছে দ্বীপ, বদ্বীপ, সেই গ্রুপটাকে একটা বিশেষ নাম দেওয়া হয়। অনেকগুলো চাবি এক জায়গায় রয়েছে, তাদের একটা বিশেষ নাম দেওয়া হয়। অনেকগুলো ধরো আঙ্গুর রয়েছে একটা, তাদের একটা বিশেষ নাম দেওয়া হয়। তাহলে কালেকটিভ নাউনে কিন্তু এই যে এক একটা আলাদা গ্রুপকে এক একটা নাম দেওয়া হয়েছে। তাহলে তোমাকে বুঝতে হবে যে এই যে শব্দগুলো আমাদের ব্যবহার হয়েছে, এই শব্দগুলো আমরা কোন কোন অর্থে ব্যবহার করি। যদি লাস্টেরটা দেখো বাঞ্চ, এই বাঞ্চ যে কালেকটিভ নাউনটা, আমরা এটা ব্যবহার করি মূলত চাবি বা আঙ্গুর, এদের যে থোকা, মানে এদের যে গ্রুপ, সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু ব্যবহার করি বাঞ্চ। তাহলে বাঞ্চ অফ কিজ হয় চাবি, বাঞ্চ অফ গ্রেপস হয় আঙ্গুর। দ্বিতীয় রয়েছে ধরো ফ্লিট। এই যে ফ্লিট যে কালেকটিভ নাউনটি, এই ফ্লিট কালেকটিভ নাউনটি আমরা ব্যবহার করি জাহাজের গ্রুপকে বোঝাতে, ঠিক আছে, অনেকগুলো জাহাজকে বোঝাতে। বা অনেক সময় গাড়ির যে বহর, গাড়ির বহর, বহর মানে হচ্ছে গাড়ির দল, অনেকগুলো গাড়ি যখন একসাথে আসে, সেটাকেও অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফ্লিট। ম্যাক্সিমাম জায়গায় কিন্তু জাহাজের জন্য ইউজ হয়। তারপর আসছে ধরো এই যে ফ্লক। এই ফ্লক ব্যবহার হয় মূলত, ফ্লকটা ভেড়ার যে পাল, ঠিক আছে, ভেড়ার পাল, তাকে বোঝাতে এই ফ্লক শব্দটা ব্যবহার করা হয়। এই ফ্লক ছাড়াও ভেড়ার পালের ক্ষেত্রে আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, সেটা হলো হার্ড। হার্ড অফ শিপসও আমরা কিন্তু ব্যবহার করি, ঠিক আছে, এই যে হার্ড রয়েছে যেটা। আর এই হার্ড মূলত ব্যবহার করা হয় তোমার গরু বা ধরো হাতি, ঠিক আছে, বা ধরো হরিণ, এদের যে পাল বা এদের যে দল, তাদের বোঝাতে আমরা ব্যবহার করি হার্ড। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট বা কারেক্ট অ্যান্সার হলো ফ্লক, ফ্লক অফ শিপ। হ্যাঁ, তো ফ্রেন্ডস আমাদের মূলত আজকে এটাই শেষ প্রশ্ন, 20 নাম্বার, আমরা 20টা করেই প্র্যাকটিস করি। তো এটা কোয়েশ্চেন ট্যাগ, একটা কোয়েশ্চেন ট্যাগের প্রশ্ন, যেটা ওয়েস্ট বেঙ্গলের টেট, প্রাইমারি টেটের 2015 সালের নেওয়া। তোমাকে এখানে কোয়েশ্চেন ট্যাগ করতে বলা হয়েছে আই এম আ স্টুডেন্ট ড্যাশ। কোয়েশ্চেন ট্যাগের জন্য আমি বলে দিয়েছিলাম একটা জিনিস, যে প্রশ্নটা যদি আমাদের থাকে, মানে প্রশ্নের যে বাক্যটা, সেটা যদি আমাদের থাকে পজিটিভে, ঠিক আছে, তখন আমরা কোয়েশ্চেন ট্যাগের যে অংশটি বসাবো সেটা হবে নেগেটিভে। আর যদি এই অংশটা থাকে নেগেটিভে, তখন কোয়েশ্চেন ট্যাগের অংশটি হবে পজিটিভে। এটা আমি বলেছিলাম এর আগেও, সেটে একটা প্রশ্ন ছিল। তাহলে আই এম আ স্টুডেন্ট এর পরে যেটা বসবে, তাহলে ধরো আই এম আ স্টুডেন্ট, এই অংশটা নেগেটিভ না পজিটিভ? এই অংশটা হচ্ছে পজিটিভ অংশ বা অ্যাফার্মেটিভ অংশ, ঠিক আছে। তার মানে পজিটিভ যেহেতু হয়েছে, এর পরের অংশটা ড্যাশেরটা নিশ্চয়ই নেগেটিভ হবে। তাহলে আগে দেখো এখানে নেগেটিভ কোনগুলো আছে, কোনগুলো পজিটিভ আছে। প্রথমে আছে এম নট আই, আর নট আই, ডাজ নট আই, এই তিনটাই নেগেটিভ, মানে এই তিনটা হতে পারে, কিন্তু এটা কখনো হবে না কারণ এটা পজিটিভ, এম আই আছে। তাহলে একটাকে তো আমরা খুব সহজে বাদ দিতে পারলাম। এরপর আমাকে খুঁজতে হবে তিনটার পর, আই এম আ স্টুডেন্ট, এম নট আই, আর নট আই, ডু নট আই, এই জায়গাতে তোমাকে বুঝতে হবে। তুমি প্রথম এখানে যে ভুলটা করতে পারো, সেটা হচ্ছে যে এই যে যেহেতু আই আছে, আই এর পর কি বসে? হেল্পিং ভার্ব। আই এর পর হেল্পিং ভার্ব বসে এম, কারেক্ট। তাহলে তুমি ফট করে গিয়ে এই যে এম নট আই আছে, তুমি এটাকে টিক মেরে দিয়ে চলে আসবে, কিন্তু বাবা ওখানে সঙ্গে সঙ্গে ভুল হয়ে যাবে তোমার। কেন?
কারণ আধুনিক ইংলিশ বা আমাদের মডার্ন ইংলিশ বা মডার্ন গ্রামার এইখানে এটাকে ভুল বলে মানে, ঠিক আছে? আধুনিক ইংলিশ আমাদের এটাকে নেয় না। তার মানে তোমার এখানে আই থাকলেও তুমি লাস্টে কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে এম নট বসাতে পারো না, তোমাকে এখানে আর নটই বসাতে হবে, ঠিক আছে? তাহলে আই এম দিয়ে কোনো হ্যাঁ বাচক বা পজিটিভ যদি বাক্য শুরু হয়, তার নেগেটিভ ট্যাগ হিসেবে এম নট ব্যবহার না করে আমরা আর নটকেই ব্যবহার করব। খুব ইম্পর্টেন্ট, খাতায় এটা তুলে রাখো। বুঝতে পারলে? ঠিক আছে, চলো আজকের মতো ক্লাস আমাদের এখানেই শেষ হয়ে গেল। আমরা আজকে 20টি প্রশ্ন রেখেছিলাম বিগত বছর থেকে বিভিন্ন টিচিং এক্সামে আসা প্রশ্নগুলো। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো, যারা এতক্ষণ ধরে আমার সাথে যুক্ত ছিলে, যারা আমার বকবকানিটা শুনলে, তাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ক্লাসটি, যদি তোমার মনে হয় যে এটা সত্যিই আমাদের সাহায্য করছে, তোমরা বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করো, ঠিক আছে? যদি চ্যানেলে আসছো, ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো তোমাদের কাছে অনুরোধ, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ আমরা একটা অন্য উদ্দেশ্য নিয়ে কিন্তু এই ক্লাসগুলো করাচ্ছি বা পড়াচ্ছি। আমাদের টার্গেট আছে সেই সমস্ত স্টুডেন্ট যারা ইংরেজিতে দুর্বল বা যারা সায়েন্সে দুর্বল বা অন্য সাবজেক্টে দুর্বল, তাদেরকে সহজভাবে কিভাবে বোঝানো যায়, এবং সেটা ফ্রি অফ কস্ট। কিন্তু আমরা কিন্তু কখনোই এইভাবে করছি না যে একটা ক্লাস আমরা দুটো নিয়ে আসার পরেই আমাদের পেড কোর্স লঞ্চ করে দিলাম। অনেকেই তোমরা আমায় মেসেজ করছো পার্সোনাল, ঠিক আছে? তোমরা আমার যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে বা অন্য জায়গায় থাকলে বুঝতে পারবে, আমি কিন্তু সিডিপির বিভিন্ন ফ্রি নোটস গুলো ওখানে আমি দিচ্ছি। তখন আমাকে অনেকে প্রশ্ন করছে বা মেসেজ করছে যে স্যার, আপনার যে কোনো বই আছে বা পিডিএফ কোনো কিছু আছে, কিরকম কি দাম, আপনারা কিন্তু আমি কিন্তু নেবো আপনার কাছ থেকে। তো আমি তোমাদেরকে সেখানে বলেওছি যে আমি কিন্তু এগুলো বিক্রি করার জন্য করছি না, আমরা কিন্তু ফ্রি অফ কস্ট, আমরা একটা উদ্দেশ্য নিয়ে কাজগুলো করার চেষ্টা করছি। তো সেজন্যই বলছি তোমরা পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের ভিডিওগুলো দেখো, আশা করছি অবশ্যই ভালো লাগবে। কারণ আমরা কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার জন্যই ক্লাসগুলো কিন্তু করাচ্ছি, কোনো রকম আপোষ কন্টেন্টের সাথে কিন্তু আমরা করছি না। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের ওপর। আর খুব তাড়াতাড়ি একটা নতুন আপডেট আসতে চলেছে ক্লাস সম্বন্ধে, অন্য বিষয়ের ক্লাস সম্বন্ধে। তোমরা পাশে থেকো। সায়েন্সের ক্লাসগুলো তোমাদের খুব ভালো লাগছে, ক্লাস শুরু হয়েছে, স্যার আরো করাবেন ক্লাস কন্টিনিউ, ঠিক আছে? তো এভাবেই তোমরা সাপোর্ট করো, আমরাও তোমাদের জন্য ক্লাস কিন্তু করে যাব কাজ, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো।